আসসালামু আলাইকুম। শরণখোলা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো নিরাপদে আছো, সুস্থ আছো। আমিও সুস্থ আছি। আমি তোমাদের সাথে আছি ওবায়দুর রহমান, সহকারী শিক্ষক, গণিত বিজ্ঞান, খন্দাকাটা মাধ্যমিক বিদ্যালয়, শরণখোলা, বাগেরহাট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের অধ্যায় 2 নিয়ে আলোচনা করব। চলো আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। তোমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে গতি। এটা তোমাদের বইয়ের বড় অধ্যায়গুলোর মধ্যে একটি এবং খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। যেহেতু অনেক বড় অধ্যায়, আমরা ধারাবাহিকভাবে কয়েকটি ক্লাসের মাধ্যমে এটা আলোচনা শেষ করার চেষ্টা করব। তাহলে দেখো, আজকে আমরা কয়েকটা টপিক নিয়ে আলোচনা করব। আমি এখানে লিখে রাখছি: স্থিতি ও গতি, বিভিন্ন প্রকার গতি, স্কেলার ও ভেক্টর রাশি, দূরত্ব ও সরণ, দ্রুতি ও বেগ, ত্বরণ ও মন্দন। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চলো প্রথমে জেনে নিই স্থিতি এবং গতি বলতে কি বোঝায়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সময়ের সাথে যদি কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে আমরা তাকে বলবো গতি। সময়ের সাথে যদি বস্তুর অবস্থানের পরিবর্তন হয় তাহলে সেই অবস্থাটাকে গতিশীল অবস্থা বলা হয় গতিশীল। আর যদি বস্তু সময়ের সাথে অবস্থার পরিবর্তন না হয় তাহলে সেই বস্তুকে স্থির বস্তু বলা হয়। এই অবস্থাকে বলা হয় স্থিতি। তাহলে এই যে অবস্থানের কথা বললাম, আমরা আমাদের প্রত্যেক জীবনে এই অবস্থান কথাটি বিভিন্নভাবে ব্যবহার করি, কিন্তু পদার্থবিজ্ঞানের ভাষায় যদি আমাদের ব্যবহার করতে হয় তাহলে এই অবস্থান কথাটি অবশ্যই সুসংজ্ঞায়িত হতে হবে, অর্থাৎ এটার অর্থ, এটা একটা সুন্দর অর্থ থাকতে হবে। যেমন আমি যদি বলি তোমার বাড়ির গেট থেকে তোমার স্কুল 1 কিলোমিটার দূরে অবস্থিত, তাহলে কিন্তু এখানে এই যে অবস্থানটা ক্লিয়ার হলো না, অর্থাৎ সুসংজ্ঞায়িত হলো না। তার মানে আমি যদি এভাবে বলি তোমার স্কুল তোমার বাড়ির গেট থেকে ঠিক 1 কিলোমিটার পূর্বে অবস্থিত, তাহলে কেবল আমি যদি তোমার বাড়ির গেট থেকে 1 কিলোমিটার পূর্ব দিকে যাই তাহলে তোমার স্কুল পেয়ে যাবো। তাহলে এটা হলো সুসংজ্ঞায়িত। তার মানে কোনো বস্তুর অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের একটা মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে হিসাব করতে হবে। এই প্রসঙ্গ বিন্দুটা আমরা আমাদের সুবিধা মতো ধরে নিতে পারি। এখন এইটা প্রসঙ্গ বিন্দু, এটা কি গতিশীল নাকি চলতেছে, এটা বিবেচনা করলে অনেক জটিলতা চলে আসবে। কারণ শিক্ষার্থী বন্ধু, তোমরা জানো যে মহাবিশ্বের সবকিছুই নিজ কক্ষপথে ভ্রমণশীল বা পরিভ্রমণশীল। তাহলে আমাদের এই অবস্থান নির্ণয়ের ক্ষেত্রে একটা বিন্দুকে মূল বিন্দু বা প্রসঙ্গ বিন্দু হিসেবে ধরে নিতে হবে, এটা হচ্ছে কথা। এরপরে আমরা জানবো বিভিন্ন প্রকার গতি সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন প্রকার গতি দেখতে পাই। এর মধ্যে আমরা কয়েকটি গতি নিয়ে আলোচনা করি। আমাদের প্রথমেই আসে সরলরৈখিক গতি। সরলরৈখিক গতি, সরলরৈখিক গতি বলতে আমরা কি বুঝি? সরলরেখা, স্ট্রেট লাইন, সরলরেখা। তাহলে কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে, কোনো বস্তু যদি সরলরেখা বরাবর চলে তাহলে বস্তুর মধ্যে যে গতি সঞ্চার হয় সেই গতিকে আমরা বলবো সরলরৈখিক গতি। যেমন আমি যদি একটা মার্বেলকে এই বোর্ডের উপর ছেড়ে দিই বা বল প্রয়োগ করি, তাহলে মার্বেলটি দেখা যাচ্ছে সরলরৈখিক পথে চলতে শুরু করবে, তাহলে সেই গতিকে আমরা বলতে পারি সরলরৈখিক গতি। এরপরে আসবে ঘূর্ণন গতি। ঘূর্ণন গতি, দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিভাবে বলতে পারি ঘূর্ণন গতিকে? একটি বস্তু যদি একটা বিন্দুকে কেন্দ্রে রেখে সমদূরত্ব বজায় রেখে চলতে থাকে, একটা বস্তু একটা বিন্দুকে কেন্দ্র করে যদি সমদূরত্ব বজায় রেখে চলতে থাকে, তাহলে সেই যে গতি সঞ্চার হয় তার মধ্যে, সেই গতিকে আমরা বলবো ঘূর্ণন গতি। যেমন চাঁদ পৃথিবীর চারিদিকে যেভাবে পরিভ্রমণ করছে, এটা একটা ঘূর্ণন গতির উৎকৃষ্ট উদাহরণ। আচ্ছা, এরপরে আমরা দেখব চলন গতি কি। চলন গতি আমরা এভাবে বলতে পারি, কোনো বস্তু যদি এভাবে গতিশীল হয় যে তার সকল কণা একই সময়ে একই দিকে অতিক্রম করবে, তাহলে সেই গতিকে আমরা বলবো চলন গতি। যেমন এই ডাস্টারটিকে যদি আমরা বল প্রয়োগ করতে থাকি, দেখা যাচ্ছে এটা সামনের দিকে অগ্রসর হবে, অর্থাৎ এই ডাস্টারের সব কণা একই সময়ে একই দিকে অগ্রসর হচ্ছে, তাহলে এই জাতীয় গতিকে আমরা বলবো চলন গতি। এরপরে আসবে পর্যায়বৃত্ত গতি।
পর্যায়বৃত্ত গতি আমরা কিভাবে বলতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। আমি আরেকবার বলি, কোনো গতিশীল বস্তুর গতি যদি এমন হয় যে গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক অতিক্রম করে, তাহলে সেই গতিকে আমরা বলবো পর্যায়বৃত্ত গতি। যেমন আমাদের হৃদস্পন্দন, এই হৃদস্পন্দন কিন্তু একটা পর্যায়বৃত্ত গতির উৎকৃষ্ট উদাহরণ। তারপর আমাদের সিলিং ফ্যানের গতি, এটাও একটা পর্যায়বৃত্ত গতির উদাহরণ। সমান সময় সমানভাবে একই দূরত্ব অতিক্রম করে একই দিকে যাচ্ছে। আচ্ছা, এরপরে আমরা দেখব সরল চলিত স্পন্দন গতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সরল চলিত স্পন্দন গতি আমরা কিভাবে বলতে পারি? এই সরল চলিত স্পন্দন গতি হচ্ছে এক ধরনের বিশেষ ধরনের পর্যায়বৃত্ত গতি, অর্থাৎ এটাও এক ধরনের পর্যায়বৃত্ত গতি। তাহলে আমরা এইভাবে বলতে পারি, কোনো পর্যায়বৃত্ত গতি সম্পন্ন কণার যদি গতিপথ এমন হয় যে পর্যায়কালে অর্ধেক সময় একদিকে থাকবে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে থাকবে, তাহলে আমরা সেই গতিকে বলবো সরল চলিত স্পন্দন গতি। তোমরা যারা দোলনায় দোল খেয়ে থাকবে তারা দেখবে এটা কিভাবে হয়। দোলনা দেখবে যে একটা সময় কিছুটা সময় একদিকে থাকবে, বাকি অর্ধেক সময় অন্যদিকে থাকবে। তারপর সরল দোলকের গতি আমরা যদি বিবেচনা করি, তোমরা নিশ্চয়ই সরল দোলক দেখেছো। সরল দোলক টেনে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে দেখা যায় যে কিছু সময় সে এখানে এসে থাকবে, বাকি অর্ধেক সময় সে এখানে থাকবে। তাহলে সরল দোলকের গতিও সরল চলিত স্পন্দন গতির উদাহরণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা জেনে নেব স্কেলার রাশি এবং ভেক্টর রাশি কি। তার আগে আমরা চলো জেনে নিই রাশি কাকে বলে। বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। কি বললাম? বস্তু জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি। এখানে আমরা দুই ধরনের রাশি সম্পর্কে জেনে নেব, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে কি ভেক্টর রাশি। প্রথমে আমরা জেনে নিই স্কেলার রাশি কাকে বলে। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি সময় পরিমাপ করতে চাই, বা আমি যদি বলি যে আজকে আমার শরীরের তাপমাত্রা কত, তাহলে আমরা জানি যে কত 98.4 ডিগ্রি সেন্টিগ্রেড, ডিগ্রি ফারেনহাইট, বা আজকে তাপমাত্রা কত 37 ডিগ্রি বা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, যাই বলো। তাহলে এই তাপমাত্রা পরিমাপের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে দিকের কোনো দরকার হচ্ছে না, দিক নির্দেশনার কোনো প্রয়োজন নেই। তাহলে আমরা এভাবে বলতে পারি যে সকল রাশি পরিমাপের ক্ষেত্রে শুধু মান দিয়ে প্রকাশ করা যায়, দিক নির্দেশনার কোনো প্রয়োজন হয় না। সেই রাশিকে আমরা বলবো স্কেলার রাশি, যেমন হচ্ছে কি দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা ইত্যাদি। এরপর আছে কি ভেক্টর রাশি। ভেক্টর রাশি কিভাবে আমরা বলতে পারি? যে সকল রাশি পরিমাপের ক্ষেত্রে মান এবং দিক নির্দেশনা উভয়েরই দরকার হয়, সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। যেমন আমি যদি ত্বরণ বা সরণ পরিমাপ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মানের পাশাপাশি দিক নির্দেশনারও অবশ্যই প্রয়োজন হয়। তাহলে সেই সকল রাশিকে আমরা বলবো ভেক্টর রাশি। এই ভেক্টর কোন রাশি, ভেক্টর রাশি নাকি স্কেলার রাশি, এটা বোঝানোর জন্য ভেক্টর রাশিকে আমরা সাধারণত একটু বোল্ড করে, আমরা সাধারণত যে মাত্রা দ্বারা প্রকাশ করব, যে সেই অক্ষরটি কি হবে, একটু বোল্ড করে লিখতে হবে, বোল্ড করে বা মোটা করে লিখতে হবে, এবং অথবা এর উপরে এই তীর বা অ্যারো চিহ্ন এটা উপরে দেওয়া যায়, নিচেও দেওয়া যায়। এভাবে প্রকাশ করলে আমরা বুঝতে পারবো এটা ভেক্টর রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা জানবো দূরত্ব ও সরণ। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি মনে করি একটা বস্তু এ বিন্দু থেকে এই বি বিন্দুতে যেতে চাই, একটা বস্তু এ থেকে বি বিন্দুতে যেতে চাই। তাহলে এখানে অসংখ্য পথ থাকতে পারে। যেমন এই বস্তুটি এই পথে যেতে পারে, এই বস্তুটি এই পথেও যেতে পারে, আরো অসংখ্য পথে যেতে পারে। মনে করলাম এটা হচ্ছে 5 কিলোমিটার, এটা হচ্ছে 6 কিলোমিটার। এই বস্তুটা ঠিক এভাবে যেতে পারে, সরলরৈখিক ভাবেও যেতে পারে। এটা মনে করি এটা হচ্ছে 3 কিলোমিটার। তাহলে এই যে পথগুলো, এই সবগুলো হচ্ছে দূরত্ব। তার মধ্যে দেখো এই যে সরলরৈখিক পথটা আছে, এটা কিন্তু অবশ্যই এখানে একটা ডিরেকশন দিতে হবে। এটা কি বরাবর? এ থেকে বি বরাবর। এখানে দিক নির্দেশনা আছে। তার মানে কি, এই যে এটা হচ্ছে সরলরৈখিক পথ, এই সরলরৈখিক পথটাকে আমরা বলবো সরণ। এগুলো দূরত্ব, কিন্তু এই যে সরলরৈখিক পথটা এবি, এটা হচ্ছে সরণ, এবং সরণটা কি অবভিয়াসলি একটা ভেক্টর রাশি। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে। আমরা যদি আরেকটু বলতে চাই যে কোনো বস্তু যদি
কোনো বস্তু যদি সরলরৈখিকভাবে চলে, কোনো বস্তু যদি সরলরৈখিকভাবে চলে তাহলে তার দূরত্ব এবং সরণ সমান হতে পারে। আবার কোনো বস্তু যদি এই বৃত্তাকার পথে চলে, মনে করো একটা বস্তু এই এই অবস্থান থেকে বৃত্তাকার পথে আবার এই অবস্থানে চলে আসবে, তাহলে কিন্তু তার সরণটা শূন্য হয়ে যাবে। কিন্তু সে পরিধি সমান এই বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে, কিন্তু তার সরণ হয়ে যাবে কত? শূন্য। তারপরে সরলরৈখিকভাবে চললে তার যে অতিক্রম দূরত্ব এবং সরণ সমান হতে পারে। আর এই যদি তোমার বৃত্তাকার পথে ঘোরে তাহলে কি হবে? সরণটা শূন্য হয়ে যেতে পারে। এই হচ্ছে বিষয়। এরপরে আমরা আলোচনা করব দ্রুতি এবং বেগ নিয়ে। তাহলে দ্রুতি কিভাবে আমরা দেখাতে পারি? দ্রুতি, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার, অর্থাৎ তুমি যদি 20 সেকেন্ডে 100 মিটার দূরত্ব অতিক্রম করো তাহলে তোমার দ্রুতিকে আমরা ভি দ্বারা প্রকাশ করতে পারি। তাহলে দ্রুতি ভি ইকুয়াল হবে ওই 100 মিটার বাই হচ্ছে 20 সেকেন্ড। কি বললাম? এটা হচ্ছে দূরত্ব, সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার। তাহলে এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে সময়। আমরা যদি দেখেন কত হয়? 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ দ্রুতির একক কি? মিটার পার সেকেন্ড। আমরা যদি এটার মাত্রা নির্ণয় করতে চাই তাহলে মাত্রা নির্ণয় করতে হলে কি করতে হবে আমাদের? এটা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হবে। তাহলে এই যে যে দৈর্ঘ্য লেন্থ, তাই না, এটার মাত্রা হচ্ছে এল, আর নিচে কি আছে? টাইম বা সময়। তাহলে এটার মাত্রা হচ্ছে টি। তাহলে এটার মাত্রা আমরা যদি এই দুটির মাত্রাটা কি হয়? এল টি ইনভার্স 1, এল টি ইনভার্স 1। এরপরে আমরা দেখব বেগ। দেখো শিক্ষার্থী বন্ধুরা, বেগ, বেগকে ভেলোসিটি অর্থাৎ এরকেও ভি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার। সময়ের সাথে বস্তুর সরণের পরিবর্তনের হার, অর্থাৎ আমি যদি 5 সেকেন্ডে 20 মিটার সরণ হয় তাহলে বেগ হবে 20 মিটার বাই হচ্ছে 5 সেকেন্ড। কি বললাম? সময়ের সাথে সরণের পরিবর্তনের হারকে বেগ বলে। তাহলে এটা কি হয়? 4 মিটার পার সেকেন্ড। তাহলে বেগের একক কি? মিটার পার সেকেন্ড। এবং বেগের মাত্রা আর দ্রুতির মাত্রা একই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নেব ত্বরণ এবং মন্দন কি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা জেনে নেব ত্বরণ ও মন্দন কি। তাহলে আমরা প্রথমে জেনে নিই ত্বরণ কি। ত্বরণ, তাহলে দেখো ত্বরণ আমরা যদি মনে করি কোন একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে, যেখানে ইউ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। কোন একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে চলছে, টি সময়ে সে ভি বেগ প্রাপ্ত হলো, যেখানে ভি শেষ বেগ হচ্ছে মনে করো 25 মিটার পার সেকেন্ড। আর টি সমান ধরলাম হচ্ছে আমরা 4 সেকেন্ড ধরলাম টি সমান। তাহলে একটা বস্তু ইউ আদিবেগ নিয়ে ইউ সমান হচ্ছে 5 মিটার পার সেকেন্ড, টি সমান 4 সেকেন্ড সময়ে সে শেষ বেগ কত পৌঁছালো? 25 মিটার পার সেকেন্ডে পৌঁছালো। তাহলে দেখো এটা ত্বরণ এভাবে আসে। ত্বরণ হচ্ছে অ্যাক্সেলারেশন এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকুয়াল হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি, ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ ভি মাইনাস ইউ হচ্ছে বেগের পরিবর্তন আর নিচের সময়। অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলতে পারি। বেগ পরিবর্তনের হারকে ত্বরণ বলতে পারি। তাহলে এখানে কি হয় দেখো, শেষ বেগ কত ছিল? 25, আর আদি বেগ কত ছিল? 5, আর নিচে ছিল 4। তার মানে 20 বাই 4 সমান 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই 5 এর এক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা কিভাবে আসে আমরা একটু পরে জেনে নেব। তার মানে আমরা কি দেখলাম যে বস্তুর আমরা সংজ্ঞায়িত কিভাবে করতে পারি ত্বরণকে? কোন বস্তুর বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, আমরা এভাবে বলতে পারি। অর্থাৎ যখন কোনো বস্তুর আদি বেগ কম থাকবে, শেষ বেগ বেশি থাকবে, তখন সেই পরিবর্তনের হারটাকে আমরা ত্বরণ বলবো। আর ত্বরণে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা আমরা পরে দেখছি এটা কিভাবে আসে। এবার আমরা দেখব মন্দন। মন্দনটা কখন হবে?
মন্দনটা হবে যখন শেষ বেগ ছোট হবে আর আদি বেগটা বড় হবে, তখন যে বেগ পরিবর্তনের হার যে আমরা এটা নেগেটিভ চলে আসবে বা ঋণাত্মক আসবে, এই ঋণাত্মক মানকে আমরা মন্দন বলবো। তাহলে আমরা একটু দেখি, এবার যদি আমরা যে আমরা ত্বরণের যে উদাহরণটা দিলাম, এবার যদি u সমান 25 মিটার পার সেকেন্ড হয়, v সমান 5 মিটার পার সেকেন্ড হয়, আর t সমান যদি 4 সেকেন্ড হয়, তাহলে এক্ষেত্রে কি হয় দেখো, এক্ষেত্রে এই মন্দনকে আমরা সাধারণত এ দ্বারা প্রকাশ করি। সেক্ষেত্রে a ইকুয়াল হবে 5 মাইনাস 25/4, তাহলে কত হয় মাইনাস মাইনাস 20 বাই হচ্ছে 4 সমান -5, তাহলে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে মন্দন, তাহলে আমরা কিভাবে বলতে পারি কোন বস্তুর বেগ হ্রাসের হারকে, কোন বস্তুর বেগ হ্রাসের হারকে মন্দন বলা হয়। এই মন্দনকে আমরা যদি ত্বরণ হিসাবে লিখি, তাহলে ত্বরণ সমান আমরা এটাকে -5 মিটার পার সেকেন্ড স্কয়ার লিখতে পারবো। ত্বরণ যদি লিখি তাহলে কি লিখব, -5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর যদি মন্দন লিখি, তাহলে লিখবো হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। অর্থাৎ এক্ষেত্রে আবার এই যে মাইনাস চিহ্নটা দেওয়ার কোনো প্রয়োজন হয় না। এখন আমি জেনে নেব যে এটার মাত্রা কিভাবে মিটার পার সেকেন্ড স্কয়ার হয়। তাহলে ত্বরণ সমান কি হলো, ত্বরণ বা মন্দন সমান আমরা দেখলাম, ত্বরণ সমান আমরা দেখলাম হচ্ছে বেগের পরিবর্তন মানে তো বেগ, তার মানে বেগ বাই হচ্ছে সময়, বেগ বাই সময়। আবার আমরা বেগ সমান একটু আগেই দেখলাম, বেগ সমান হচ্ছে সরণ বাই সময়, সরণ বাই সময় আর গুণ হচ্ছে এই সময়। তাহলে কি হলো, এই সরণকে কি দ্বারা প্রকাশ, সরণের এক কি, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, এটা একক কিভাবে আসে, আমরা বেগের, এটা মানে হচ্ছে বেগ বাই সময়। তাহলে বেগ মানে হচ্ছে, বেগের একক কি ছিল, মিটার পার সেকেন্ড, আর সময় একক কি, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে আলটিমেটলি আমরা যদি এটাকে উপরে নিয়ে যাই, তাহলে কি হয়, মিটার পার সেকেন্ড স্কয়ার, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে ত্বরণের একক কি, মিটার পার সেকেন্ড স্কয়ার। এবং এর মাত্রা যদি আমরা লিখতে চাই তাহলে কি লিখতে হবে, ত্বরণের মাত্রা, তাহলে ত্বরণের মাত্রা a কে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে আবদ্ধ করব। এরপর দেখো এই যে বেগ বাই সময়, তাহলে এই বেগ সমান কি ছিল, আবার বেগ সমান ছিল হচ্ছে সরণ বাই সময় গুণ এই সময়। তাহলে দেখো এই সরণের মাত্রা হচ্ছে লেন্থ l, আর এই টাইম তাহলে t, আর এই একটা t, তাহলে t গুণ করে t স্কয়ার, তাহলে কি হলো l t ইনভার্স 2, তাহলে ত্বরণের মাত্রা কি l t ইনভার্স 2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যতটুকু আলোচনা করলাম তোমরা বুঝতে পেরেছো। যে পর্যন্ত আলোচনা করলাম তোমরা বাসায় এই পর্যন্ত ভালোভাবে দেখবে এবং পড়াশোনা করার চেষ্টা করবে। আমরা সামনের ক্লাসে আমরা পরের টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।